প্রথম বিদেশ যাত্রায় মালয়েশিয়ায় গিয়েছেন। ভ্রাতৃপ্রতিম একটা মুসলিম দেশ, যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ পার্টনার হতে পারে। পরবর্তীতে চায়নায় গিয়েছেন এবং সেখান থেকে নানান পরিকল্পনা নিয়ে তাদের সাথে MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হচ্ছে, নানান চুক্তি হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এগুলো বাংলাদেশের সার্বভৌমত্বকে স্ট্রেনদেন করবে। ভারত নির্ভর, ভারতের প্রতি নতজানু যে বাংলাদেশ 17 বছর হাসিনা কায়েম করেছিল, সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। ভারতের একটা প্রভাব আপনি প্রথমেই বললেন যে বাংলাদেশের প্রতি একটা প্রচণ্ড প্রভাব ভারতের রয়ে গিয়েছে। এখন সেই প্রভাবটা কী অবস্থায় আছে এবং নতুনভাবে যে ভূরাজনীতিক, ভারত একদিকে, রাশিয়া একদিকে, আমেরিকা একদিকে, চীন একদিকে, আসলে বাংলাদেশকে এটা ব্যালেন্স করে সামনে পথ চলা খুব সহজ বলে মনে করেন কিনা? দেখুন, রাষ্ট্রের সার্বভৌমত্বের মানে হচ্ছে রাষ্ট্র তার নিজের প্রয়োজনে যা করা উচিত সেই সিদ্ধান্ত নিতে পারার নাম হচ্ছে সার্বভৌমত্ব। এখন আমি কখনোই এই ব্যালেন্স করে ডিসিশন নিব না যে আমি এই কাজ করলে আমেরিকার কতটুকু খুশি হবে, ভারত কতটুকু খুশি হবে, চায়না কতটুকু খুশি হবে। নো, আমার রাজনীতির লক্ষ্য হবে বাংলাদেশ কতটুকু সুবিধা পাবে, এর বাইরে আমাদের বিবেচনা করার সুযোগ নেই। বাংলাদেশকে সুবিধা পেতে হলে কতটুকু কৌশল করে অন্যের সাথে আমি ডিল করব, সেটা হচ্ছে আমার রাজনীতির বিষয়। নেলসন ম্যান্ডেলার একটা বিখ্যাত ইন্টারভিউ আছে যে রাষ্ট্রনায়ক হচ্ছে সেই যখন কাউন্টার পার্টির সাথে সে আলোচনা করবে তার নিজের রাষ্ট্রের অবস্থান এবং নেসেসিটি বিবেচনা করে তার সাথে কথা বলবে এবং তার সাথে সম্পর্ক রক্ষা করবে। কাউন্টার পার্টির স্বার্থের কথা বিবেচনা করে কিন্তু সে কথা বলবে না। বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের পরে একটা অনন্য অবস্থানে পৌঁছেছে। ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ অসম্ভব গুরুত্বপূর্ণ। ভারত নির্ভর, ভারতের প্রতি নতজানু যে বাংলাদেশ 17 বছর হাসিনা কায়েম করেছিল, সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। এখন বাংলাদেশ যদি সেই রাস্তায় টিকে থাকতে চায়, তাকে নতুন মিত্র খুঁজতে হবে, নতুন ভাবে তার সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য তার সামরিক দক্ষতা, অর্থনৈতিক স্বাবলম্বী, তার সামাজিক নিরাপত্তা, এগুলো বৃদ্ধি করতে হবে। অবভিয়াসলি এই কাজে ভারত আপনাকে সাহায্য করার কথা নয়, সেজন্য মিত্র খুঁজতে আপনাকে অন্য রাস্তায় যেতে হবে। এবং এটা একটা শুভ লক্ষণ যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী প্রথম বিদেশ যাত্রায় মালয়েশিয়ায় গিয়েছেন। ভ্রাতৃপ্রতিম একটা মুসলিম দেশ, যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ পার্টনার হতে পারে। পরবর্তীতে চায়নায় গিয়েছেন এবং সেখান থেকে নানান পরিকল্পনা নিয়ে তাদের সাথে MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হচ্ছে, নানান চুক্তি হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এগুলো বাংলাদেশের সার্বভৌমত্বকে স্ট্রেনদেন করবে। এবং আপনি দেখবেন যে বাংলাদেশের সম্ভাব্য শত্রু কারা, সেই শত্রুকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনাকে সেই শত্রুর মোকাবেলার জন্য কারা আপনাকে সহযোগিতা করতে পারে, যাদের সাথে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই, তাদের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি করতে হবে। বাংলাদেশকে সামরিকভাবে সক্ষম করার ব্যাপারে টার্কির সাথে চুক্তি হচ্ছে, চায়নার সাথে চুক্তি হচ্ছে। এই দুটো রাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই। ভারতের চিকেন স্নেক বাংলাদেশের উত্তরবঙ্গ, তার পাশেই ভারতের বিশাল বিশাল সামরিক ঘাঁটি আছে। তো এই ঘাঁটিগুলো কার জন্য সে তৈরি করছে? আমরা যদি দৃশ্যত ধরি যে এটা চায়নার অ্যাগেনস্টে সে ব্যবহার করবে, কিন্তু চায়নার অ্যাগেনস্টে যে ব্যবহার করবে এমন তো নয়, দরকার হলে বাংলাদেশের অ্যাগেনস্টে সে ব্যবহার করতে পারে। তো সেটার মোকাবেলায় আমাদের সামরিক প্রস্তুতিটা কোথায়? তো বাংলাদেশে উত্তরবঙ্গে লালমনিরহাট বিমানবন্দর বলেন, আমাদের রাডার দিয়ে বাংলাদেশকে রাডারের আওতায় নিয়ে আসা এবং কাউন্টার করার জন্য সেই ধরনের মিসাইল প্রযুক্তি, যেগুলো চুক্তি ইদানিং হয়েছে, সেই কাজগুলো করা, যে বাংলাদেশকে আপনার বাংলাদেশের ভিতরে ইচ্ছামতো একটা ড্রোন পাঠিয়ে দেবেন, একটা বিমান পাঠিয়ে দেবেন এবং বাংলাদেশ অসহায়ের মতো আত্মসমর্পণ করবে, এরকম অবস্থায় বাংলাদেশকে কোনো অবস্থায় ফেলতে দেওয়া যাবে না। এই জায়গাতে বাংলাদেশ এখন পর্যন্ত এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, আমি মনে করি এগুলো যৌক্তিক এবং এটা আরও বেশি স্ট্রেনদেন হওয়া উচিত। আপনি জানেন যে কালকের আগের দিন চায়না রাষ্ট্রদূত এই প্রথম একটা রাজনৈতিক বক্তব্যের মতো বক্তব্য আসছিল যে এই টাইপের, যে বাংলাদেশের সার্বভৌমত্বে যদি কেউ ইন্টারফাই করতে চায় তাহলে চীন সেটা মেনে নেবে না। এবং এই বক্তব্য দেওয়ার পর আজকে আমরা দেখলাম যে ভারতের যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, উনি বলল যে বাংলাদেশের প্রতিটা বিষয় চায়নার সাথে কী ধরনের ডিলিংস হয়েছে আমরা খুব নিবিড় পর্যবেক্ষণ করছি। এবং আপনি জানেন যে নতুনভাবে ট্রানজিট একটা করেছে, যেটা মিয়ানমার হয়ে চীনে আমাদের ট্রেন লাইন, সরাসরি ট্রেন রুট হবে। সব কিছু মিলিয়ে কি কোনো জটিলতার দিকে যাচ্ছে, নাকি প্রতিবেশী রাষ্ট্রটা তো অনেক বড়, এদের সাথে কি কোনো কনফ্লিক্টে গিয়ে বাংলাদেশের জন্য মঙ্গলজনক কিছু হবে কিনা, নাকি আমরা আবার কোনো জটিলতার মধ্যে পড়তে যাচ্ছি বলে মনে করেন? কোনো জটিলতার মধ্যে আমরা যাচ্ছি না। প্রতিবেশী বড় বলে আমি আমার সার্বভৌমত্বের সাথে আপোষ করবো, এটা কখনো হতে পারে না। আমি আমার প্রয়োজনে, আমি আমার বাংলাদেশের সাথে চায়নার যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, চুক্তি হয়,
পর্যবেক্ষণে তারা রাখতেই পারে তাদের স্বার্থে। তো তুমি পর্যবেক্ষণ কি করছো তার উপরে ভিত্তি করে আমি ডিসিশন নেব না। এই যে বারবার যেটা বলছি, আমি সিদ্ধান্ত নেব বাংলাদেশের প্রয়োজনে। সুতরাং বাংলাদেশ তার প্রয়োজনে চায়নার সাথে সম্পর্ক রাখবে। আমাদের তুমি তিস্তা নদীর পানি প্রত্যাহার করছো, বাংলাদেশকে মরুভূমি বানাচ্ছ, আমি তিস্তা ব্যারেজ করব, এটা আমার নেসেসিটি, আমার রাষ্ট্রের প্রয়োজনে, এবং সেখানে যদি চায়না সাহায্য করে আমি সেটা গ্রহণ করব। তাতে তুমি কি পর্যবেক্ষণ করছো, তোমার কত কষ্ট লাগছে, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। এবং আমি তোমাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে চাইনি। আমাদের অভিন্ন নদী আছে, 54টা অভিন্ন নদীর উজানে তুমি বাদ দিয়েছ। তো তুমি যদি সৎ প্রতিবেশী হও তাহলে বাঁধগুলো খুলে দাও, তাহলে তো আমার ব্যারেজ করার প্রয়োজন নেই। কিন্তু তুমি আমাকে শুকিয়ে মারতে চাবে, বন্যার সময় ডুবিয়ে মারতে চাবে, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। আমি আত্মরক্ষা করতে গেলে তোমার যদি কষ্ট হয়, আই এম সরি, কিচ্ছু করার নেই, আমাকে আত্মরক্ষা করতে হবে। এবং এই রাষ্ট্র, এই 20 কোটি মানুষের দেশ, এই দেশটা আমার জনগণকে বাঁচাতে হবে, জনগণকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, আত্মরক্ষা করার অধিকার দিতে হবে, এটা আমাকে করতে হবে। এটা আমার রাষ্ট্র, এটা আমার জীবন মরণের প্রশ্ন।